মাথায় গুলিতে 19 জুলাই শহীদ হয়। 18 জুলাই ধানমন্ডিতে আরেক 12 বছর বয়সী শিশু পুলিশের গুলিবর্ষণে প্রায় 200-র মতো ধাতব পেলেট শরীরে বিদ্ধ হয়ে আভ্যন্তরীণ রক্তক্ষরণে মারা যায়। আর অনেক শিশু আজীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেছে, অনেক শিশু গুরুতর আহত হয়েছে। আওয়ামী লীগের সমর্থকদের গুলিতে 16 বছর বয়সী এক কিশোরের পায়ে গুলি লাগায় শেষ পর্যন্ত তার পা কেটে ফেলতে হয়। পুলিশের নির্বিচার গুলিতে ধাতব প্লেটের আঘাতে 17 বছরের কিশোরের উভয় চোখ অন্ধ হয়ে যায়। সবগুলো ঘটনা OSCHR এর প্রতিবেদন থেকে পাওয়া গেছে। শহীদদের মধ্যে খুবই অল্প বয়সী শিশু ছিল যারা বাবা মায়ের সঙ্গে বিক্ষোভ মিছিলে গিয়েছিল বা ঘটনাস্থলের আশেপাশে দাঁড়িয়েছিল। নারায়ণগঞ্জে 6 বছর বয়সী একটি মেয়ে বাড়ির ছাদের উপর দাঁড়িয়ে বিক্ষোভ দেখার সময় মাথায় গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়। শিশুদের যেনতেন গ্রেফতার করে বিভিন্ন থানা, ডিটেকটিভ ব্রাঞ্চের কার্যালয় কিংবা কারাগারে প্রাপ্তবয়স্কদের সঙ্গে একই কক্ষে আটকে রাখা হতো। সেখানে তাদের নির্যাতন এবং অপদস্থ করা হতো, স্বীকারোক্তি আদায়ের লক্ষ্যে তাদের জবরদস্তিও করা হতো। তাছাড়া বেশ কয়েকজন কিশোর ছেলেকে আটক করে পুলিশ সদর দপ্তরের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম CTTC শাখায় প্রাপ্তবয়স্কদের সাথে একই কক্ষে আটকে রাখা হতো। রংপুরে 16 বছর বয়সী এক কিশোরকে বিনা বিচারে 13 দিন আটক রাখা হয়েছিল। ওই কিশোর সহ আরো অনেককে গ্রেফতার করা হয়েছিল আবু সাইদের হত্যার ঘটনার মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য। 17 বছর বয়সী এক কিশোরকে পুলিশ কর্মকর্তা হত্যার দায় স্বীকার করানোর জন্য যাত্রাবাড়ি থানায় 2 দিন ধরে পুলিশ হেফাজতে নির্যাতন করেছিল। এরপর তাকে ডিটেকটিভ ব্রাঞ্চ কার্যালয়ে নিয়ে পুনরায় নির্যাতন করা হয়েছিল। আটক রাখার 3 দিন পরে ওই কিশোরকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে আরো 7 দিনের রিমান্ডে রাখার নির্দেশ দেন। প্রাপ্তবয়স্ক বন্দীদের সঙ্গে রাখা হবে জেনেও, যদিও কিশোরের পক্ষে আইনজীবী আদালতের কাছে বলেছিলেন ভুক্তভোগী আসলে একজন শিশু। এই ঘটনাটি গণমাধ্যমে প্রচারের পরে আরেক বিচারক কিশোরটিকে বিশেষ শিশু হেফাজত কেন্দ্রে রাখার নির্দেশ দেন। সেখানে ওই কিশোর 6 আগস্ট পর্যন্ত আটক ছিল। জুলাই মাসের 15 তারিখ থেকে আগস্টের 5 তারিখ পর্যন্ত কমপক্ষে 118 জন শিশু, কমপক্ষে 13 জন নারীকে হত্যা করা হয়। এরপরে আসামিদের পরিচিতি, আসামি শেখ হাসিনার বিস্তারিত পরিচয় আমরা উল্লেখ করেছি। তার বিরুদ্ধে কি কি মামলা আছে সেগুলো আমরা বলেছি। আসাদুজ্জামান খান কামালের পরিচয় দিয়েছি, চৌধুরী আব্দুল আল মামুনের পরিচয় দিয়েছি। এবার আমি চলে আসছি পেজ 108-এ। আসামিদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের বিবরণ। 110-এ অপরাধ সংগঠনে আসামিদের যৌথ দায় এবং ঊর্ধ্বতন অবস্থান, জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজ এবং কমান্ড রেসপন্সিবিলিটি। বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী তথা নির্বাহী বিভাগের প্রধান, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি এবং 14 দলীয় জোট প্রধান হিসেবে আসামি শেখ হাসিনা ছিলেন সকল ক্ষমতা এবং কর্তৃত্বের সর্বোচ্চ কেন্দ্রবিন্দু। একজন ফ্যাসিস্ট শাসক হিসেবে সকল গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত তিনি এককভাবে গ্রহণ করতেন। তার সকল রাজনৈতিক এবং প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়ন এবং সমর্থনের মাধ্যমে অধীনস্থরা তাকে সন্তুষ্ট করে তার কৃপা দৃষ্টি লাভ করার জন্য সর্বদা সচেষ্ট থাকত। জুলাই বিপ্লবে সংগঠিত সকল মানবতা বিরোধী অপরাধের প্রধান এবং একমাত্র কারণ ছিল যে কোনো মূল্যে শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখা। সেদিক দিকে বিবেচনা করলে জুলাই বিপ্লবে সংগঠিত সকল অপরাধের নিউক্লিয়াস ছিলেন শেখ হাসিনা। তার অধীনস্থ অন্যান্য অপরাধীরা বিশ্বাস করত যে শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকলে তারাও টিকে থাকবে এবং সকল অপরাধ করা সত্ত্বেও তারা নিরাপদে থাকবে এবং আনুগত্যের জন্য পুরস্কৃত হবে। শেখ হাসিনা ছিলেন সকল অপরাধীর প্রাণভোমরা। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী, আওয়ামী লীগের নেতা এবং অন্যতম নীতি নির্ধারক কুখ্যাত গ্যাং অফ 4-এর অন্যতম সদস্য ছিলেন আসামি আসাদুজ্জামান খান কামাল। জুলাই বিপ্লব চলাকালে আন্দোলন দমনে শেখ হাসিনা নেওয়া সকল পদক্ষেপ বাস্তবায়নের সিদ্ধান্ত হতো আসামি আসাদুজ্জামান খান কামালের নেতৃত্বাধীন কোর কমিটির বৈঠকে, যা তার ধানমন্ডির বাসায় অনুষ্ঠিত হতো। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আইন শৃঙ্খলা বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রক ছিলেন আসামি আসাদুজ্জামান খান কামাল। তৎকালীন আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন ছিলেন পুলিশের প্রধান হিসেবে আইন শৃঙ্খলা বাহিনীর অন্যতম নিয়ন্ত্রক এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সহযোগী। আন্দোলন দমনে নিরস্ত্র ছাত্র জনতার উপর নির্বিচারে গুলিবর্ষণের সিদ্ধান্ত বাস্তবায়ন হচ্ছে কিনা তা তারা সার্বক্ষণিকভাবে তত্ত্বাবধানের অংশ হিসেবে সরেজমিনে পরিদর্শনে